জ্যোতিষে প্রধানত 12টা রাশি আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এবং 27টি নক্ষত্র। আশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, এরকম 27টা নক্ষত্র। ঠিক আছে, তো এই 27টি নক্ষত্র এবং 12টি রাশির মধ্যেই আমাদের যারা জ্যোতিষ নিয়ে আমরা প্র্যাকটিস করি তাদের বিচরণ ক্ষেত্র। এই 12টা রাশিকে আবার ঋষিরা বনচর, খেচর এবং জলচর, স্থলচর এরকম 4টি ভাগে ভাগ করেছেন। তো মেষ রাশি, এই যে নাম দেওয়া আছে, এই নামের মাধ্যমে বুঝতে পারছেন যে মানুষকে নিয়ে তো আমরা চর্চা করব, কিন্তু সেখানে প্রাণীদের নাম দেওয়া কেন? কেননা মানুষরা, আমরা জানি যে 84 লক্ষ যে জন্ম, সেই জন্ম ভ্রমণ করে তারপরে মনুষ্য জন্ম আমরা লাভ করি। এবং এই মনুষ্য জন্ম লাভ করার আগেও আমরা যে যে জনিতে আমরা থাকি জন্মে, সেই জন্মের কিছু কিছু প্রারব্ধ কর্ম নিয়ে আমরা আবার এই জন্মে জন্মাই। তো আমাদের যদি ছক ঠিক করে দেখা যায়, জন্ম ছক, সেখানেই বোঝা যায় যে পূর্বজন্মে একজন মানুষ কি ছিলেন, কি কি তার এই জন্মে প্রাপ্য আছে, মানে তিনি কি কি কামনার জন্যে এই জন্মে আবার জন্মেছেন এবং এই জন্মে তিনি কি কি কাজ করতে এসেছেন তাও বোঝা যায়। তো এখন প্রাণীদের নাম দেওয়া কেন? প্রাণীদের সাথে মানুষদের তুলনা করা হচ্ছে কেন? এটা তার কারণ তো বললাম যে পূর্ব জন্মে আমরা যে যে ফলগুলো আশা করে জন্মাই, সেই যে কামনা, সেই কামনার জন্যেই, কেননা ঋষিরা মনে করেন যে এক এক রকম, যেন সিংহ, যার সিংহ রাশি, তার কী কামনা? তার চিন্তন হচ্ছে যে সে সর্বশ্রেষ্ঠ হবে, এই তার চিন্তা, সে সবার উপরে, তার একটা আত্মম্ভরিত থাকবে, এটা তার কামনা। আবার যে মেষ রাশি, সে খুব একগুঁয়ে, সে তার কাজ যা তার করার সেটা সে করবেই। আবার যে মকর বলা হয় খুবই উগ্র এক রাশি, অর্থাৎ মকর যদি মনে করে যে